শহরের ধনী ব্যবসায়ী অমরনাথ বাবু খুবই অহংকারী এবং বদমেজাজি মানুষ ছিলেন। এমনই একদিন এক ভিখারি তার বাড়ির সামনে ভিক্ষা করতে আসে। সেই সময় অমরনাথ বাবু খবরের কাগজ পড়ছিলেন। ভিখারিটি সেখানে এসে বলেন, বাবু, আমি খুব গরিব মানুষ। আমার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বলেছে ডাক্তার। দয়া করে আমি কিছু ভিক্ষা দিন। ভিখারির আওয়াজ পেয়ে অমরনাথ বাবু খবরের কাগজ থেকে চোখ সরিয়ে যেই তাকে দেখেন, অমনি চিৎকার করে বলেন, এই আমার বাড়িতে ভিখারি কোথা থেকে এলো? তুই কোথায় দিয়ে এখানে ঢুকলি? সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় সব মরে গেল? তোকে বাড়িতে ঢোকার কে অনুমতি দিল? এমন সময় গার্ড ছুটতে ছুটতে সেখানে আসে এবং বলে, স্যার, আপনি আমাকে ডাকছেন? তোরা কি সকলে ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছিস নাকি? না, আমি তোদের ঘুমানোর জন্য এখানে টাকা দিই। এই ভিখারিটা এখানে কি করে ঢুকলো? একে এক্ষুনি বের করে দে। আর কাউকে বল এখানে ভালো করে জল দিয়ে যেন পরিষ্কার করে দেয়। গায়েতে এক গাদা নোংরা ময়লা নিয়ে আমার বাড়িতে ঢুকেছে। আগে স্যার, আমি বুঝতে পারিনি এ কি করে ঘরে ঢুকেছে। আমি এক্ষুনি একে তাড়িয়ে দিচ্ছি। এই চল চল, এখান থেকে চল। এভাবেই গার্ডটি ভিখারিটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অমরনাথ বাবুর চাকর সেই জায়গাটি জল দিয়ে ভালো করে ধুয়ে দেয়। আসলে অমরনাথ বাবু এ ধরনেরই মানুষ ছিলেন। তিনি গরিব মানুষদেরকে খুবই ঘেন্না করতেন। যদিও তার এই স্বভাব তার স্ত্রী মনিকা দেবীর একেবারেই পছন্দ ছিল না। এসব দেখে তিনি বলেন, তুমি কি ধরনের মানুষ বলো তো? আজ উপরওয়ালা তোমাকে সামর্থ্য দিয়েছে বলেই তো গরিব মানুষেরা তোমার কাছে হাত পেতে ভিক্ষা করতে আসে। কোথায় তুমি তাদেরকে দুহাত ভরে দেবে তা নয়, তাদেরকে তুমি এভাবে অপমান করে দুচ্ছি করে তাড়িয়ে দিচ্ছ। দেখো, ওই সকাল সকাল ভিখারিটা এসে আমার পুরো মুডটা নষ্ট করে দিয়েছে। তার উপরে তুমি এইভাবে জ্ঞান দিও না তো। আমি এই টাকাগুলো ভিখারির জন্য ইনকাম করছি না। যাও, এখন আমার ব্রেকফাস্টটা রেডি করো, আমি এক্ষুনি অফিসে বেরোবো। এরপর মনিকা দেবী সেখান থেকে চলে যায়। অমরনাথ বাবু যখন ব্রেকফাস্টের টেবিলে খাবার খাচ্ছিলেন, তখন তার একমাত্র মেয়ে রূপা সেখানে আসে এবং তাকে বলে, বাবা, আজ কলেজে আমার পরীক্ষা আছে, তুমি কি আমাকে একটু ড্রপ করে দেবে কলেজে? তোমার কটা থেকে পরীক্ষা মা? আমি অফিসে তো বেরোচ্ছি। আচ্ছা, আমি ড্রাইভারকে বলে দেবো তোমাকে কলেজে যেন ছেড়ে দেয়। এরপর ড্রাইভার রূপাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এমন সময় রূপা গাড়ি থেকে নেমে অটো রিক্সা খুঁজছিল, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি ছিল না, কারণ তার কলেজটি ছিল একেবারে আলাদা রুটে। ধীরে ধীরে সময় কাটে। এদিকে তার পরীক্ষার জন্য অনেক দেরি হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে রূপার ভীষণ কান্না পায় এবং তার চোখ থেকে জল পড়তে শুরু করে। এমন সময় এক অটোরিকশা তার কাছে এসে দাঁড়ায় এবং ড্রাইভার শিবু তাকে জিজ্ঞাসা করে, আরে ম্যাডাম, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন নাকি? আমাকে বলুন, যদি আমি কোনো রকমের সাহায্য করতে পারি। আসলে আমি গার্লস কলেজে পড়ি, আর আজ আমার পরীক্ষা শুরু হতে মাত্র 15 মিনিট বাকি আছে। দেখুন না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর কোনো অটো ওই রুটে যেতে চাইছি না। এখন আমি কিভাবে কলেজে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অটোতে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি সত্যি বলছেন? আপনি আমাকে কলেজে পৌঁছে দেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর শিবু রূপাকে তার কলেজে পৌঁছে দেয়। অটো থেকে নেমে রূপা শিবুকে টাকা দিতে যায়। তখন শিবু বলে, ম্যাডাম, আপনি আগে পরীক্ষা দিতে যান, নাহলে আপনার অনেক দেরি হয়ে যাবে, আর টাকা না হয় পরেই দেবেন। পরীক্ষার চিন্তায় তখন রূপার মাথা কাজ করছিল না, তাই সে আর কথা না বলে দৌড়ে কলেজের মধ্যে চলে যায়। ঘন্টা তিনেক পর পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে সে কলেজ থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে শিবু তার অটো নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। শিবুকে দেখে সে এগিয়ে আসে এবং বলে, আজ আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই পরীক্ষাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এই নিন আপনার ভাড়া, তার সঙ্গে বকশিসও। এই বলে রূপা শিবুকে কিছু টাকা দেয়, কিন্তু শিবু সে টাকা নিতে রাজি হয় না এবং সে বলে, ম্যাডাম, আমি আপনার বিপদে খালি সাহায্য করেছি, এতটুকুই তো। আসলে আমি পড়াশোনার মূল্যটা বুঝি। পরীক্ষা মিস হলে যে কতটা কষ্ট সে আমিই জানি। তাই নাকি? তা তুমি কিছু পড়াশোনা জানো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি জিওগ্রাফিতে এমএ করেছি। আজকালকার যা চাকরির বাজার সে আমি ভালো করেই জানি। অনেক পরীক্ষা দিয়েও যখন চাকরি পাইনি, বাধ্য হয়েই তো অটো চালাচ্ছি। তবে পড়াশোনার কদর আমি খুব ভালো করেই বুঝি। শিবুর কথা শুনে রূপা অবাক হয়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। শিবু রূপাকে বাড়িতে ছেড়ে দেয়। এরপর রূপার কাছ থেকে টাকা না নিয়ে শিবু চলে যায়। সেদিন শিবুর সঙ্গে পরিচয় হওয়ার পর রূপা সারাক্ষণ তার কথাই চিন্তা ভাবনা করে। এরপর থেকে মাঝে মধ্যেই তাদের দেখা হতো এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একদিন রূপা শিবুকে বিয়ে করে এবং তাদের বাড়িতে নিয়ে আসে।
রূপাকে এভাবে এক গরিব অটোরিকশাওয়ালার সঙ্গে বিয়ে করতে দেখে অলোকনাথ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, তুই এই গরিব ভিখারি রিস্কাওয়ালাটাকে বিয়ে করেছিস? তোর মাথা মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এর কাছে কি এমন আছে? না আছে টাকা পয়সা, না আছে ঘর দৌড়। তুই কি দেখে কি বিয়ে করেছিস? অমরনাথ বাবুর মেয়ের রূপা একেবারে বাবার বিপরীত স্বভাব পেয়েছিল। বাবার কথা শুনে সে বলে, বাবা তুমি এভাবে বলছো কেন? ও গরিব আমি জানি, আজ সুযোগের অভাবে ওকে অটোরিকশা চালাতে হয়, কিন্তু তা বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। তোর তো অনেক বড় সাহস হয়ে গেছে। তুই এই ছেলের জন্য আমার মুখে মুখে তর্ক করছিস? বেরিয়ে যা এই মুহূর্তে, ছেলেটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি। এইভাবে অমরনাথ বাবু তার মেয়ে এবং নতুন জামাইকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শিবু রূপাকে নিয়ে তাদের ছোট্ট বাড়িতে ফিরে আসে। শিবুর বাড়িতে তার মা ও 2 বোন ছিল। তারা প্রত্যেকে রূপাকে অনেক আদর করে বরণ করে ঘরের ভিতরে নিয়ে আসে। শিবুর মা চন্দনা দেবী বলেন, মা এই গরিবের ভাঙাচোরা ঘর, আজ থেকে এটাই তোমার শ্বশুর বাড়ি। আমরা হয়তো তোমাকে তোমার বাবার মতো রাজমহল আর ধন দৌলাতে সুখ দিতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, ভালোবাসার কোনো খামতি আমাদের কাছ থেকে তুমি পাবে না। মা দেখুন, ধন দৌলত টাকা পয়সা এসব আমার কিছুই চাই না, আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকুই আমি পেতে চাই। আর ভাঙা ফাটা যাই হোক না কেন, এটা আজ থেকে আমারই বাড়ি, তাই এটা আমার কাছে কোনো রাজমহলের থেকে কম নয়। রূপার কথা শুনে চন্দনা দেবীর চোখে জল চলে আসে। সেদিন খাওয়া দাওয়ার পর রাতে যে যার বিছানায় শুতে যায়। রূপা লক্ষ্য করে তার শাশুড়ি তাদের জন্য একটি ভালো বিছানা তৈরি করে দিয়েছে। কিছুক্ষণ শোয়ার পর রূপা জল খাওয়ার জন্য ঘর থেকে উঠে বাইরে আসে এবং এসে দেখে তার শাশুড়ি এবং তার 2 ননদ মেঝেতে একটি পাতলা মাদুর পেতে শুয়ে আছে। তার ছোট ননদ টুম্পা ঠান্ডায় কাঁপছে এবং চন্দনা দেবীকে বলছে, মা আমার না খুব শীত করছে, আজকে কি ঠান্ডাটা একটু বেশি নাকি বলো তো? আমার তো গলা হাত পা সব জমে যাচ্ছে। এই কথা শুনে রূপা বলে, এ কি তোমরা এইভাবে একটা মাদুর পেতে মেঝেতে শুয়ে আছো কেন? আজকে তো প্রচন্ড ঠান্ডা, গায়ে তোমরা পাতলা 2 চাদর দিয়েছো মাত্র, এতে কি আর ঠান্ডা কাটবে? বৌমা তুমি এখানে উঠে এলে কেন? কি দরকার ছিল বলতে হয়, টুম্পা দিয়ে আসতো। আর আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না মা, আমরা গরিব মানুষ, এভাবে শোয়া আমাদের অভ্যেস আছে। তাছাড়া আমরা তো মেঝেতেই ঘুমাই, না জানি তোমার ঘুমাতে কত কষ্ট হচ্ছে। তুমি তোমার বাবার ঘরে নরম মোলায়েম গদিতে আর ভালো পালঙ্কে ঘুমাতে, আজ তোমাকে একটা শক্ত বিছানায় ঘুমাতে হচ্ছে। মা তোমার ঘুম আসছে না বুঝি? মা বিছানায় আমার কোনো কষ্ট হচ্ছে না, টুম্পা আমাকে অত মোটা মোটা 2 কম্বল দিয়েছে, আর এখানে তো একটাও কম্বল নেই। তোমরা একটা কম্বল নিয়ে সবাই মিলে গায়ে দাও, এভাবে ঠান্ডায় শুয়ে থাকলে তো অসুখ করবে। আরে না না মা, তার কোনো দরকার নেই, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না, ওটা তোমরাই নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। মা আপনি যদি ওটা না নেন তাহলে সারা রাত আমি এখানেই বসে থাকবো, তখন ভালো হবে তো? তাই যা বলছি তাই শুনুন, টুম্পাকে বলে একটু আরাম করে ঘুমান। আপনারা শীতে এভাবে কষ্ট পাবেন আর আমি ওই ঘরেতে আরাম করে ঘুমাবো? এটা কি কখনো হতে পারে নাকি? রূপা এভাবে জেদ করতে থাকলে চন্দনা দেবীর আর কিছুই বলার থাকে না। এরপর তারা রূপার ঘর থেকে একটা কম্বল নিয়ে এসে 3 জন মিলে আরাম করে ঘুমায়। পরের দিন সকালবেলা বাকিদের সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে টুম্পা। তাকে দেখে চন্দনা দেবী বলেন, আরে বৌমা তুমি এত সকাল সকাল উঠতে গেলে কেন? বাইরে ঠান্ডা বাতাস বইছে, হুট করে ঠান্ডা লেগে গেলে তখন কি হবে বলো তো? মা আপনি কি ভাবছেন, কোটিপতি বাবার মেয়ে বলে কি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম আমি? তা কিন্তু একেবারে নয়, আমি আমার মায়ের মতো খুব ভোরে ভোরে উঠতে পারি, আর বাড়ির সমস্ত কাজ করার অভ্যাসও আমার আছে। আমাকে দিন, আজ রান্নাটা কিন্তু আমি করব। কিন্তু মা তোমাদের ব্যাপারটা আলাদা, তোমরা গ্যাস ওভেনে রান্না বান্না করতে, আর আমাদের এখানে কাঠের চুলো, তোমার পক্ষে চুলোতে রান্না করা খুবই কষ্টকর ব্যাপার মা। দেখুন মা, আমি চেষ্টা করে দেখতে ক্ষতি কি? এখন থেকে তো আমাকে কাঠের চুলোতেই রান্না বান্না করতে হবে, তাই যত তাড়াতাড়ি শিখে নেব ততই ভালো হবে। এই বলে রূপা কাঠের চুলোতে রান্না করার চেষ্টা করে, কিন্তু ধোঁয়াতে গোটা ঘর ভরে যায় এবং সে কাঁচতে থাকে। এমন সময় তার বাবা অমরনাথ বাবু সেখানে এসে উপস্থিত হন এবং তাকে দেখে চন্দনা খুবই খুশি হয়ে যায়। চিৎকার করে বলে, বাবা তুমি? আমি জানতাম বাবা তুমি নিশ্চয়ই আসবে, তোমার একমাত্র মেয়েকে ছেড়ে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। অমরনাথ বাবুকে দেখে চন্দনা দেবী এগিয়ে আসেন এবং বলেন, আরে বিআই মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। টুম্পা বিনা তাড়াতাড়ি এদিকে আয় মা, ওনাকে বসার জায়গা দে আর হাত মুখ ধোয়ার জলও দে। শুনুন, এখানে আমি আপনার বেয়াই না, আমি শুধু এখানে আমার মেয়ের রূপার বাবা। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে আর আমি মাথা গরম করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, তাই আমি সেই ভুলে সংশোধন করতে এসেছি।
আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। বাবা, তুমি এসব কি বলছো? দয়া করে এভাবে বলো না। দেখেছো মা, আমার কথা অমান্য করার শাস্তি কি? বিয়ের পর তোমাকে কি রকম কষ্টের মধ্যে ওরা রেখেছে। এই সমস্ত ধোঁয়াধুলো থেকে আমি তোমাকে কত দূরে সরিয়ে রাখি। তোমাকে আমি ফুলের মতো যত্ন করে মানুষ করেছি, আর আজ তোমাকে এইভাবে কষ্ট করতে হচ্ছে। আমার ঘরেতে ড্রাইভার, মালিক এরা বঞ্চ এদের থেকে ভালো অবস্থায় থাকে। ব্যাস বাবা, থাক প্লিজ, তুমি আর কিছু বলো না। তুমি শুধু টাকা পয়সা, প্রতিপত্তি এসবই চেনো, আর মানুষের মন, ভালোবাসা, সম্পর্ক এসবে তোমার কাছে কোনোই দাম নেই। টাকা পয়সা থাকলে ভালোবাসা, সম্পর্ক সবকিছুই কেনা যায়। এই ভিখিরির বাড়িতে দেখে তোকে এত কষ্টের জীবন আমি মোটেই কাটাতে দেবো না। বাবা, তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। তুই এদের জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস তো? দেখবি একদিন তোকে খুব পস্তাতে হবে। অমরবাবু সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন। এমন সময় শিবু সেখানে আসে। সে খুব আনন্দিত ছিল অমরনাথ বাবুকে দেখে। সে একটি প্রণাম করে তাকে বলে, বাবা আপনি এসেছেন, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদই আমি আজ কি? আজ অটো রিক্সা চালিয়ে কি তোমার 500 টাকা ইনকাম হয়েছে? এই পয়সা তো আমাদের বাড়ির চাকরকে আমরা বকশিস দিই। না মানে বাবা। খবরদার, তোমার মতো গরিব অটোওয়ালার মুখে বাবা ডাক একদম মানায় না। আমাকে একদম বাবা বলে ডাকবে না। এই বলে অমরনাথ বাবু সেখান থেকে চলে যান। এদিকে এমন পরিস্থিতির কারণে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে, কারোর মুখে কোনো কথাই আসছিল না। ঠিক এমন সময় শিবু নীরবতা ভঙ্গ করে বলে, আরে বাবা, তোমরা এখানে পাথরের মতো হয়ে গেলে কেন? আমার আনন্দের কারণটা কেউ আমাকে জিজ্ঞাসা করলে না? মা রূপা, আমি একটা ভালো চাকরি পেয়েছি। আমি অনেকদিন ধরে এই চাকরিটার জন্য নিজেকে তৈরি করছিলাম। কত বছর পর আমাদের রেজাল্ট বেরিয়েছে, আর সেই গ্রেডেই তো আমি চাকরিটা পেয়েছি। শিবুর কথা শুনে রূপা এবং তার পরিবারের সবার মুখে হাসি ফোটে। তাদের আনন্দের সীমা থাকে না। 2 বছর পরের ঘটনা। আজ শিবুর বড় 3তলা বাড়ি, আর তার 2 বোনের বিয়ে হয়ে গেছে এবং রূপার একটি মেয়ে সন্তান হয়েছে। এদিকে অমরনাথ বাবু খুবই অসুস্থ, তাই মেয়েকে দেখার জন্য ড্রাইভারকে নিয়ে তিনি আবার তার মেয়ের বাড়িতে আসেন। কিন্তু এইবারে সেখানে এসে তিনি চমকে যান। 2 বছর আগে যেখানে একটি মাটির কুড়ে ঘর ছিল, আজ সেখানে পাকা 3তলা বাড়ি। এই পরিবর্তন তিনি স্বপ্নেও কল্পনা করেননি। এদিকে রূপা তাকে দেখতে পায় এবং এগিয়ে এসে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে সবাই উপস্থিত ছিল। তিনি শিবুকে দেখে বলেন, বাবা শিবু, আমাকে ক্ষমা করে দাও। ওই সময়ে আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি। তোমাকে, তোমার পরিবারকে অনেক ছোট করেছি। আমি তখন একেবারেই বুঝতে পারিনি যে তুমি আমার মেয়ের যোগ্য জীবন সঙ্গী। আমার এত টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার মেয়েকে খুশিটা দিতে পারিনি, তোমার পরিবারের থেকে পেয়েছি। বাবা আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার গুরুজন। আমি আপনাকে আমার মায়ের মতনই সম্মান করি। এরপর তাদের সবার মন থেকে রাগ, দুঃখ, গ্লানি সব মুছে যায় এবং তারা সকলে মিলে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। প্রিয়াঙ্কা মহেশ দত্ত কলেজের 3য় বর্ষের ছাত্রী ছিল। সে কলেজের পাশে একটি গার্লস হোস্টেলে থাকতো। প্রিয়াঙ্কা খুবই সাধারণ, শান্ত এবং হাসিখুশি ধরনের মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রং কালো হওয়ায় হোস্টেলের মেয়েরা তাকে খুব একটা পছন্দ করতো না। তবে কলেজে সুনীল নামে একটি সুন্দর, ফর্সা এবং ধনী ছেলে তাকে খুবই পছন্দ করত, যা কলেজের অন্যান্য মেয়েরা সহ্য করতে পারত না। এমনই একদিন সুনীলকে প্রিয়াঙ্কার সঙ্গে দেখে মিতা নামের একটি মেয়ে বলে, এই মোহিনী, দেখ প্রিয়াঙ্কার হাত ধরে সুনীল কেমন দাঁড়িয়ে আছে। সুনীল কি করে এই কালো মহিষের প্রেমে পড়লো বলতো? আমি তো সেটাই দেখে অবাক হয়ে যাই। কলেজে এত সুন্দর সুন্দর আর কোটিপতি ঘরের মেয়ে থাকতে এই ছেলে শেষে কিনা প্রিয়াঙ্কার প্রেমে পড়লো। কি জানি বাবা, এটা তো কলিযুগ, এখন সবই সম্ভব। প্রিয়াঙ্কা তাদের কথা শুনতে পায় এবং সুনীলকে বলে, শুনলে তো সুনীল, ওরা কি বলছে? আমি নাকি কালো মহিষ। ওরা বলে আমি তোমাকে ফাঁসিয়েছি। আরে প্রিয়াঙ্কা, তুমি কেন ওদের কথায় কান দিচ্ছ? লোকে তো হাজার কথা বলবে। ওদের কথাবার্তা শুনে তোমার সব কথার উত্তর দিতে ইচ্ছাই যাবে না। কিন্তু ওরা তো ভুল কিছু বলছে না। তুমি সত্যি করে বলো, কলেজে তো সুন্দরী আর ধনী মেয়ে থাকতে শেষে তুমি আমার মতো একটা কালো গরিব মেয়েকে কেন পছন্দ করলে? কারণ তুমি হচ্ছে সবার থেকে আলাদা। আমার রূপ বা অর্থ কোনোটাই চাই না প্রিয়াঙ্কা। আমি তোমার সঙ্গে বন্ধু করার পর জানতে পেরেছি তুমি কত ভালো মনের মানুষ। আমি তোমার মতোই একটা জীবনসাথী খুঁজছিলাম। আমি সত্যি বলছি, তোমায় না খুব ভালোবাসি। আসলে সুনীল সত্যি কথাই বলছিল। সুনীল খুবই ভদ্র এবং বুদ্ধিমান ছেলে ছিল। কলেজে পড়তে পড়তে তার এবং প্রিয়াঙ্কার বন্ধুত্ব হয় এবং প্রিয়াঙ্কার স্বভাব ও গুণের জন্য সে প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছে। প্রিয়াঙ্কাও সুনীলকে খুবই পছন্দ করত।
এভাবেই দিন চলতে থাকে। প্রিয়াঙ্কা ও সুনীলের ফাইনাল পরীক্ষা কাছে এসে পড়ে। এমনই একদিন প্রিয়াঙ্কার মা মহেশ্বতা দেবী তাকে ফোন করে বলেন, হ্যালো প্রিয়াঙ্কা, কেমন আছিস মা? ওখানে তো কোনো অসুবিধা হয়নি তো? খাওয়া দাওয়া ঠিক মতো খেয়াল রাখছিস তো? হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। আর সুনীল থাকতে আমার কিসের সমস্যা হতে পারে? কি? কে সুনীল? তুই কার কথা বলছিস? না না মা, আসলে ও কিছু না, আমি আমার বন্ধুদের কথা বলছিলাম আর কি। দেখ, আমি তোর মা, আর তুই আমার থেকে কথা লুকোচ্ছিস? সত্যি সত্যি বল, কে এই সুনীল? মহেশ্বতা দেবী এভাবে চাপ দিলে প্রিয়াঙ্কা সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন তিনি তাকে বলেন, ঠিক আছে, তুই যখন বলেছিস ছেলেটি সৎ এবং ভালো, তখন না হয় দেখাই যাবে। আর আমরা এই সপ্তাহে এমনিতেই তো জিনিসপত্র আর খাবার দাবার নিয়ে যাব। ছেলেটিকে আমাদের সঙ্গে দেখা করাস। সেসব তো ঠিক আছে, কিন্তু মা, তোমরা একেবারে সাধারণ পোশাক পরে আসবে। তোমরা তো জানো কলেজে ওইসব জমিদারি দেখানো আমার পছন্দ নয়। হ্যাঁ মা, আমরা জানি। এতদিন পর্যন্ত তো আমরা সাধারণ পোশাকেই গিয়েছি। এখন তুই ফোন রাখ, নিজের খেয়াল রাখিস। আমি তোর বাবাকে সব খবর জানাই। এরপর মহেশ্বতা দেবী প্রিয়াঙ্কার বাবা অর্থাৎ জমিদার মৃণাল সিংহের কাছে যান এবং বলেন, শুনছো, তোমার মেয়ের সাথে এইমাত্র ফোনে কথা হলো। আমি আমাদের যাওয়ার কথা ওকে শুনিয়েছি। ও তাই নাকি? তা কি বলছিল আমার মামনি? ও আর কি বলবে, সেই এক কথা, সাধারণ পোশাক পরে আসবে, লোকজন যেন না বুঝতে পারে। আমার মেয়েটা এমনিতেই লোক দেখানো জিনিস একেবারেই পছন্দ করে না। আমি গ্রামের জমিদার হলেও কি হবে, আমার মেয়ে কলেজে একটা সাধারণ বাড়ির মেয়ের মতোই থাকে। সেসব তো ঠিক আছে, আমাদেরকে ওর বিয়ের ব্যাপার ভাবতে হবে। ও কলেজে একটি ছেলেকে খুব পছন্দ করে, আমাকে সেই ইঙ্গিতই দিয়েছে। আমি তো পরিষ্কার করে বলে দিয়েছি, আগে ছেলে দেখবো, তারপর সবকিছু বিচার করব। আমার মেয়ে যখন ছেলে পছন্দ করেছে, তার মানে 100%ই খাঁটি। আমার মেয়ের পছন্দের উপর আমার ভরসা আছে। হ্যাঁ, তোমরা বাবা মেয়ে তো জহুরি, তোমরা রত্ন চিনবে না। ওসব ছাড়ো, আগে ছেলে দেখি, তারপর বিচার করা হবে। এরপর মহেশ্বতা দেবী এবং মৃণাল বাবু সাধারণ পোশাক পরে প্রিয়াঙ্কার কলেজে যান এবং তাদেরকে দেখে মোহিনী বলে, এই যে চলে এসেছে মহারানী প্রিয়াঙ্কার কাঙাল বাবা মা। সত্যি, সুনীল যে কি দেখ এই মেয়ের প্রেমে পড়লো কে জানে। আমার তো সন্দেহ হয়, ও চোখে ঠিকঠাক দেখতে পাই তো। প্রিয়াঙ্কা তার বাবা মাকে দেখে দৌড়ে আসে এবং তাদেরকে প্রণাম করে। সুনীলও সঙ্গে সঙ্গে তাদের প্রণাম করে। এইসব দেখে মৃণাল বাবু এবং মহেশ্বতা দেবী মনে মনে খুবই খুশি হন। এরপর তারা সুনীলকে বসিয়ে তার সঙ্গে কথাবার্তা বলেন। মৃণাল বাবু বলেন, বাবা সুনীল, তুমি আমার মেয়েকে সুখী রাখতে পারবে তো? আঙ্কেল, আপনি একেবারে চিন্তা করবেন না। আপনি যেমন আপনার মেয়েকে যত্ন করেছেন, আমিও ঠিক সেইভাবেই যত্ন করব। ওকে কখনোই কষ্ট দেব না। ঠিক আছে, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাক, তারপরে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে আঙ্কেল, তার মাঝে এই কয়েকদিনের মধ্যে আমি কিছু না কিছু একটা চাকরি জোগাড় করেই নেব। এরপর সুনীল তার মা জবা দেবীকে প্রিয়াঙ্কার কথা বলে। সবকিছু শুনে এবং প্রিয়াঙ্কার ছবি দেখে এই প্রস্তাবে রাজি হন না। তিনি সুনীলকে বলেন, সুনীল, এই কালো কুৎসিত মেয়েটাকে তোর পছন্দ? তুই নিজে এত ফর্সা, এত সুন্দর দেখতে। দেখ বাবা, আমি তোর মতোই তোর জন্য সুন্দরী ফর্সা বউ খুঁজে আনবো। তুই এই বিয়েতে রাজি হোস না বাবা? তুমি এ কি বলছো মা? আমি যে প্রিয়াঙ্কাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। জবা দেবী অনেক সুনীলকে বোঝানোর পরও সুনীল পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে প্রিয়াঙ্কাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করবে না। সুনীলের জেদ দেখে জবা দেবীর কিছুই করার থাকে না। বাধ্য হয়ে তিনি বিয়েতে রাজি হয়ে যান। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা এবং সুনীলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়াঙ্কা নানাভাবে জবা দেবীর মন জয় করার চেষ্টা করেন, কিন্তু জবা দেবী কিছুতেই প্রিয়াঙ্কাকে মেনে নিতে পারেন না। এমনই একদিন প্রিয়াঙ্কা সকালবেলায় উঠে মটন রান্না করছিল। তখন জবা দেবী এসে তাকে বলে, বৌমা, তুমি এখন কি রান্না করছো? আমি মটন কষা করছি মা। মটনটা তো পরশু রান্না করতে পারতে, ওদিন বাবুর জন্মদিন। আমি সেজন্য ওটাকে ফ্রিজে রেখেছিলাম, আর তুমি আজকে ওটাকে রান্না করে ফেললে। এমনিতেই কালকে চিকেন রান্না হয়েছে, আজকে তো শাক সবজি কিছু রান্না করতে পারতে। আসলে মা, আজকে আমার মটন খেতে খুব ইচ্ছা করছিল, তাই ওটা রান্না করেছি। বাহ, বলি তুমি কোন জমিদারের ঝি, হ্যাঁ, যে তোমার মটন খেতে শখ করেছে? দেখো, আমার বাড়িতে এসব চলবে না। আমার ছেলে কষ্ট করে একটা কোম্পানিতে কাজ পেয়েছে, সারাদিন কাজ করেও টাকা রোজগার করে, আর তুমি এভাবে টাকা ওড়াও। এভাবেই জবা দেবী সবসময় প্রিয়াঙ্কাকে অপমান করতেন, কিন্তু প্রিয়াঙ্কা সব অপমান সহ্য করে হাসি খুশি থাকার চেষ্টা করত। এভাবেই দিন যায়। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামায়
জবা দেবী ছুটে ছাদে কাপড় চোপড় তুলতে যান। এমন সময় পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। সে সময় বাড়িতে সুনীল ছিল না। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে শহরের একটি বড় নার্সিং হোমে নিয়ে যায়। এরপর সে সুনীলকে ফোন করে সব কথা জানায়। সুনীল অফিস থেকে নার্সিং হোমে আসে। এত বড় নার্সিং হোমে খরচ অনেক হবে, এসব কথাই সুনীল চিন্তা করতে থাকে। এরপর সে তার অফিসে ফোন করে এবং কিছু টাকা অ্যাডভান্স চায়। এদিকে প্রিয়াঙ্কা তার বাবাকে ফোন করে সব কথা বলে, যা শুনে মৃণাল বাবু বলেন, কে? আমি এক্ষুনি যাচ্ছি, তুই কিছু চিন্তা করিস না। কিছুক্ষণ পর মৃণাল বাবু নার্সিং হোমে এসে উপস্থিত হন। তাকে দেখে নার্সিং হোমের ডাক্তারবাবু বলেন, আরে প্রেসিডেন্ট স্যার আপনি? হ্যাঁ ডাক্তার ঘোষ, এখানে আমার মেয়ের শাশুড়ি মা ভর্তি আছে, আর ও হচ্ছে আমার জামাই সুনীল। ডাক্তারবাবু, আপনি বাবাকে চেনেন? আরে চিনি মানে, ইনি তো হচ্ছেন জমিদার মৃণাল সিং, আমাদের প্রেসিডেন্ট স্যার। আর এই যে হসপিটাল ওনারই তো তৈরি। ডাক্তারবাবুর মুখে এসব কথা শুনে সুনীল অবাক হয়ে যায়। সে কল্পনাও করতে পারছিল না যে তার শ্বশুরমশাই এত ধনী ব্যক্তি। সুনীলকে এত অবাক হতে দেখে মৃণাল বাবু বলেন, আসলে বাবা, প্রিয়াঙ্কা সব সময় চাইতো আমরা সাধারণভাবেই থাকি। জাঁকজমক করে লোক দেখানো ওর মোটেই ওটা পছন্দ ছিল না, তাই আমরা সবসময় সাধারণভাবে ওর সঙ্গে দেখা করতে যেতাম। এরপর প্রিয়াঙ্কাও সবকিছু সুনীলকে বুঝিয়ে বলে। যেমন অবাক হচ্ছিল তেমনই তার গর্ব হচ্ছিল যে সে প্রিয়াঙ্কার কাছে তার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে। এদিকে কিছুদিনের মধ্যেই জবা দেবী সুস্থ হয়ে ওঠেন। সবকিছু জানার পর তিনি তার ব্যবহারের জন্য ভীষণভাবে লজ্জিত হন এবং প্রিয়াঙ্কার কাছে এসে ক্ষমা চান। বৌমা, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। আজ তুমি না হলে আমি হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। আপনি এভাবে বলবেন না মা, আমি কখনোই আপনার কথায় রাগ বা কষ্ট পাইনি। তাছাড়া প্রত্যেকটা মাই তো তার ছেলের জন্য সুন্দরী বৌমা খুঁজে, আর আমি তো একটি কালো মেয়ে, এতে আপনার কোনো দোষ নেই। তুমি এভাবে বলো না মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। উপরওয়ালা যাকে যেমন রূপে পৃথিবীতে পাঠিয়েছেন সেটাই তার সৌন্দর্য, এতে মানুষের কোনোই হাত নেই। তাছাড়া তোমার সৌন্দর্য তোমার মনের মধ্যে আছে। যাক, এবারে তাহলে তুমি ওর মনের সৌন্দর্যটা দেখতে পেয়েছো, এতেই আমি খুশি। এভাবেই জবা দেবী তাদের কাছে ক্ষমা চান এবং এরপর তিনি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।